তো তোমরা শুনতে পাচ্ছ শিক্ষার্থীরা? একটু হ্যান্ড রাইজ করে দেখাও দেখি আমাকে, তোমরা শুনতে পাচ্ছ কিনা? আচ্ছা, ওকে, অ্যাডমিট অল দিয়ে দাও, অ্যাডমিট অল। আচ্ছা, তোমরা তাহলে শুনতে পাচ্ছ আশা করি। তো আমরা গত ক্লাসে পর্যন্ত যা আলোচনা করেছিলাম তাতে আমরা মূলত পুরো কবিতাতেই পাবো বিভীষণ এবং মেঘনাদের কথোপকথন। তো মূলত এটি দুটো পক্ষের কথোপকথন। একটি পক্ষ হচ্ছে দেশপ্রেমের পক্ষে, যেখানে ছিলেন মেঘনাদ, আমরা ধরে নিতে পারি মেঘনাদ দেশপ্রেমের পক্ষে। অপরদিকে দেশদ্রোহিতার পক্ষে বলেছেন দেশদ্রোহিতা। এই দেশদ্রোহিতা করেছেন কে? বিভীষণ। আচ্ছা, একটি হচ্ছে দেশপ্রেমের পক্ষে আর বিভীষণ হচ্ছে দেশদ্রোহিতা, যদিও তাদের সম্পর্কটা কি চাচা এবং ভাতিজা। যাই হোক, তো বিভীষণ যখন মেঘনাদের মুখে এগুলো শুনছে যে মেঘনাদ তাকে মোটামুটি তার পরিবারের যে অনেকেই যে উচ্চ মর্যাদায় আসে, তার বাবা রাবণ, তার আরেক চাচা কুম্ভকর্ণ, তার দাদিমা হচ্ছে নিকষা, এবং তার নিজের কথাও কিন্তু বলছেন। তিনি নিজে যে ইন্দ্রজিৎ, ইন্দ্রকে হারিয়ে দিয়েছিলেন, বাসব বিজয়ী, তার আমরা তিনটি, মেঘনাদের কিন্তু এ যাবত আমরা তিনটি নাম পেয়েছি, আরো পাবো, কিন্তু মেঘনাদের আমরা তিনটি নাম পেয়েছি। একটি হচ্ছে প্রথমত পেয়েছি অরিন্দম, দ্বিতীয়ত পেয়েছে বাসব বিজয়ী, তৃতীয়ত পেয়েছে কি রাবণী। তোমরা এই নাম তিনটি দেখবে, মানে খুবই ইম্পর্টেন্ট কিন্তু, কার কি নাম এখানে বলা হয়েছে খুবই ইম্পর্টেন্ট। আমি এগুলো আবার ব্যাক করছি, তোমাদের স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো, অরিন্দম, তারপরে কি বাসব বিজয়ী, তারপরে কি, তারপরে হচ্ছে রাবণী, হচ্ছে রাবণের পুত্র। তার মানে এই তিনটি ব্যক্তি কিন্তু একজনই, নাম হচ্ছে কি মেঘনাদের আমরা আপাতত এই তিনটি নাম পেয়েছি, কিন্তু এ যাবত যা পড়েছি আপাতত তিনটি নাম পেয়েছি, অরিন্দম, বাসব বিজয়ী, রাবণী। রাবণী হচ্ছে রাবণের পুত্র, মেঘনাদ বাসব বিজয়ী হচ্ছে বাসবের সঙ্গে যুদ্ধে যে জয়ী হয়েছিল, মানে ইন্দ্রজিৎ বলা চলে, ইন্দ্রের সঙ্গে যুদ্ধে জিতে গিয়েছিল। অরিন্দম শত্রুকে দমন করেছিল মেঘনাদ, এই কারণে মেঘনাদের নাম অরিন্দম। এই তিনটি নাম আমরা পেয়েছি। এবং তার চাচাকে বলা হচ্ছে যে শূলিশম্ভু নিভ। শূলিশম্ভু নিভ মানে শূলপাণি মহাদেবের মতো শক্তিশালী, শিবের ন্যায় শক্তিশালী তার চাচা কুম্ভকর্ণ, আরেক চাচা কুম্ভকর্ণ। আর তার বংশ পরিচয় তুলে ধরার পরে মেঘনাদ বলল যে চাচা, নিজের ঘরের পর তুমি চোরকে দেখাচ্ছ, আর লক্ষণকে বলছে চন্ডাল হিসাবে, ছোট লোক হিসেবে চিহ্নিত করছে, যে চন্ডালে বসাবানি রাজার আলোয়। এগুলো বলার পরে তার চাচা বিভীষণ তারপরে বলল যে বাচ্চা, হে বৎস, হে ভাতিজা, তোমার এইসব যা কিছুই বলো না কেন, তোমার সাধনা হচ্ছে বৃথা, ব্যর্থ সাধনা। কারণ আমি রামের গোলাম হয়ে গেছি, আমি রামের দাসত্ব গ্রহণ করেছি, রাম যা বলবে আমি তারই পক্ষে, তোমার কোনো কথাই কাজ হবে না। এটা বিভীষণকে, মেঘনাদকে যখন বিভীষণ বললো, তখন মেঘনাদ কিন্তু খুবই মানে কষ্ট পেল, খুবই আঘাত পেল মনের মধ্যে, যে চাচা হয়ে এই বেঈমানি। তখন বলছে যে চাচা, তব বাক্যে ইচ্ছি মরিবারে, মানে তোমার কথা শুনে আমার মরতে ইচ্ছে করছে। এই পর্যন্ত আছে আর কি। এরপরে দেখো সুন্দর একটি উদাহরণ দিয়ে কি বলছে মেঘনাদ। তারপরে দেখো, সুন্দর একটি উদাহরণ দিয়ে বলছে যে সবার কাছে বই আছে,
সবার কাছে বই আছে, বই রাখতে হবে এবং এই কবিতাটি সামনে রাখতে হবে, নইলে কিন্তু তোমরা কোনোভাবেই বুঝতে পারবে না। দেখো বলছে এরপরে, স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে, পরি কি ভূতলে শশীযান গড়াগড়ি ধুলায়। খুব ভালো করে দেখো, এটা অহরহ বারবার পরীক্ষায় আসে। আমি একটু লিখে দেখাচ্ছি, দেখো স্থাপিলা, স্থাপিলা, স্থাপিলা বিধুরে, বিধুরে বিধি, ভালো করে দেখো, স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে। কি বলছে? স্থানুর, স্থানুর ললাটে। হ্যাঁ দেখো বলছে স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে, পরিকি, আমি ব্যাখ্যা করছি পরে, পরিকি ভূতলে, ভূতলে শশীযান, শশীযান গড়াগড়ি, গড়াগড়ি ধুলায়। এটা জিজ্ঞাসা করছে এবার। এবার আমাদের মেঘনাথ বলছে, হে পিতৃব্য তব বাক্যে ইচ্ছি মরিবারে, রাঘবের দাস তুমি, রামের গোলাম তুমি, এই কথা শুনে আমার মরতে ইচ্ছা করছে। কেমনে ও মুখে আনিলে কথা কহতা দাসেরে, মানে চাচা তুমি তোমার ওই মুখে কিভাবে এই কথা আনতে পারলে, এই আমাকে এই অধমকে তুমি বলো। এরপরে বলছে স্থাপিলা, উদাহরণ দিচ্ছে, স্থাপিলা লিখে নাও, স্থাপিলা মানে স্থাপন করলো, স্থাপন করলো, স্থাপন করলো। স্থাপিলা মানে লিখে নাও স্থাপন করলো, স্থাপিলা মানে স্থাপন করলো, স্থাপিলা মানে কি? স্থাপন করলো। বিধু মানে কি? বিধু মানে কি? বিধু মানে চাঁদ, শশী চাঁদ, বিধু চাঁদ, চন্দ্র চাঁদ। হ্যাঁ, চাঁদের কিন্তু অনেক সমার্থক আছে, চাঁদের সমার্থক শব্দ রয়েছে, তোমরা ভালো করে দেখবে। আমরা এই বিধু মানে কি? চাঁদ, বিধু মানে চাঁদ। স্থাপন করলো চাঁদকে, হ্যাঁ চাঁদকে। বিধি মানে, বিধি মানে কি? এখানে সৃষ্টিকর্তা, ঈশ্বর বা সৃষ্টিকর্তা। বিধি বলে না, বিধি তুমি বলে দাও আমি কার, দুটি মানুষ একটি মনের দাবিদার, নাকি? সেই বিধি মানে সৃষ্টিকর্তা। বিধি। স্থান মানে কি? নিশ্চল করে, নিশ্চল। স্থান নিশ্চল মানে স্থির, নিশ্চল বা স্থির, নিশ্চল বা স্থির আকাশ, যেটা কি তাকে বলা হয় স্থান, স্থির বা নিশ্চল আকাশ। ললাটে মানে কি? ললাটে, ললাট, ললাট মানে কি? কপাল। হ্যাঁ, আমরা বলি না তো কপাল ভালো, সেই কপাল। হ্যাঁ, তো বলছে, এবং কাজী নজরুল ইসলামের কবিতা আছে, কিন্তু বিদ্রোহী কবিতায় আছে, মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ, রাজ টিকা দীপ্ত শ্রী বলবীর বল উন্নত মামুষী, এটা কিন্তু আছে। দেখো স্থাপিরা বিধুরে বিধি স্থানুর ললাটে, উদাহরণটি বোঝো ভালো করে। স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে, আমারটা দেখেন আবার কি করে দিই, স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে মানে সৃষ্টিকর্তা। এবার একটু গুছিয়ে বলি, সৃষ্টিকর্তা চাঁদকে নিশ্চল আকাশে স্থাপন করেছে। কপাল বলতে এখানে ললাট বলতে কপাল বোঝানো হবে, কিন্তু আসলে আমরা এখানে কপাল বুঝবো না, আমরা বুঝবো যে স্থানুর ললাটে মানে কি? নিশ্চল আকাশে, নিশ্চল আকাশের গায়ে, নিশ্চল আকাশের কপালে। হ্যাঁ, কিন্তু কপাল বলতে, ললাট বলতে এখানে ঠিক ওই কপাল, ললাট মানে কপাল, কিন্তু এইখানে এই অর্থে কপাল বুঝবো না, একটু আক্ষরিক অর্থে আমরা যাব না, একটু ভাবা, ভাবের অর্থে যাব আমরা। হ্যাঁ, যে সৃষ্টিকর্তা চাঁদকে কোথায় স্থাপন করেছেন? নিশ্চল করে আকাশে স্থাপন করেছেন, তাই নয় কি? চাঁদ তো আকাশেই থাকে এবং নিশ্চল, কিন্তু চাঁদ কিন্তু নড়তে পারে না।
আসলে কি নড়তে পারে? আমরা তো অনেক আগে জানতাম যে সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে, অনেক 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 আগে, তাই না? কিন্তু তারপরে এটা প্রায় 200 বছর এই মতবাদ টিকে ছিল। তোমরা সায়েন্সের স্টুডেন্ট, তোমরা জানো যে প্রায় 200 বছরেরও বেশি এই মতবাদ টিকে ছিল। কোনটা? যে সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে। কিন্তু ধীরে 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 কিন্তু এই মতবাদ চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা জানি কি পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, তাই না? একটা আহ্নিক গতি আকারে, একটা হচ্ছে বার্ষিক গতি আকারে। এই যে আহ্নিক গতি কাকে বলে? যে পৃথিবী নিজ অক্ষের চারপাশে ঘুরতে যে সময়টা লাগে, এটা হচ্ছে আহ্নিক গতি, তাই না? আর এই নিজ অক্ষের চারপাশে ঘুরতে 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 আবার সূর্যকে হচ্ছে প্রদক্ষিণ করে। এই সূর্যকে প্রদক্ষিণ করতে তার 1 বছর সময় লাগে, 365 দিন, তাই না? এটাকে বলে বার্ষিক গতি। আমরা এগুলো পড়েছি হয়তো। যাই হোক, দেখো বলছে স্থাপিলা, স্থাপন করলো। বিধু মানে চাঁদ, বিধি মানে সৃষ্টিকর্তা, স্থানী মানে নিশ্চল, স্থির, ললাটে মানে কপালে, নিশ্চল আকাশের কপালে। তার মানে বলছে যে সৃষ্টিকর্তা চাঁদকে নিশ্চল আকাশের কপালে স্থাপন করেছেন, স্থির করে, তাই না? সৃষ্টিকর্তা চাঁদকে নিশ্চল আকাশে স্থাপন করেছেন। পরিধি মানে সে কি পড়ে যায়? সে কি মাটিতে পড়ে যায়? পরিধি ভূতলে, মানে ভূতলে মানে কি? মাটিতে। ভূতলে মানে মাটিতে। পরিধি ভূতলে। শশী মানে কি? শশী মানে চাঁদ। আমরা পাইলাম তাহলে কি? বিধু, বিধু মানে চাঁদ, শশী মানে চাঁদ। এই দুটো দেখো পরস্পর। বিধু মানে চাঁদ, শশী মানে চাঁদ। পরিধি ভূতলে শশী যান, যান মানে যায়। গড়াগড়ি মানে কি? গড়াগড়ি খায় না, সেই গড়াগড়ি। পরিধি ভূতলে শশী যান গড়াগড়ি ধুলায়। এই চাঁদ কি কখনো মাটিতে ধুলার মধ্যে গড়াগড়ি খায়? এটা দেখেছো? এটা দিয়ে কি বোঝাতে চেয়েছে? বোঝাতে চেয়েছে ওইটাই, চাচা বিভীষণ, তোমার বংশ হচ্ছে অনেক উপরের বংশ, উঁচু বংশ, এবং সম্ভ্রান্ত বংশে সৃষ্টিকর্তা তোমাকে জন্ম দিয়েছে। তাহলে তোমার কি কাজ, তোমার কি উচিত যে ছোট লোক, ধুলাবালির লোক, হ্যাঁ, নিচু জাতের লোকদের সঙ্গে ওঠা বসা করা, গড়াগড়ি খাওয়া, তাদের সঙ্গে মিশে যাওয়া? এটা কি তোমার উচিত? এটা মানে উদাহরণ দিচ্ছে এইভাবে যে সৃষ্টিকর্তা যাকে যেখানে স্থাপন করে সেটাই তার যোগ্য স্থান। সেখান থেকে বিচ্যুত হয়ে তুমি অন্য দলের সঙ্গে মিশে যাবে, এটা কি উচিত? মানে মেঘনাথ তার চাচাকে হিট করছে, আঘাত করছে, বিভিন্ন কথার মায়াজালে, কথার বানে বিদ্ধ করছে তার চাচা বিভীষণকে। এজন্যই বলছে স্থাপিলা বিধুরে বিধি স্থানের ললাটে। সৃষ্টিকর্তা চাঁদকে স্থাপন করেছে নিশ্চল করে আকাশের কপালে বা আকাশের গায়ে, আকাশে। পরিধি ভূতলে শশীযান গড়াগড়ি ধুলায়। এই চাঁদ কি কখনো তোমার ভূতলে মাটিতে পড়ে গড়াগড়ি খায়? মাটির সাথে মিশে যায়? মাটিতে মিশে যায়? যায় না। হে রক্ষরথী, এটি বুঝেছ তো না? হ্যান্ড রাইজ করো দেখি বুঝে থাকলে। হ্যান্ড রাইজ করো দেখি বুঝে থাকলে। না, জিজ্ঞেস করবো না, আমি এমনিতে জেনে নিতে চাই। আমার এইটা কি? আমাকে একটু রাখেন নাই তো? জি স্যার, করেন, নাহলে তো দেখা যাবে না। আচ্ছা, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে স্যার। পরে তো সময় হবে, ইয়েটা আচ্ছা। এরপরে দেখো বলছে হে রক্ষরথী। রক্ষরথী হচ্ছে কি? রক্ষরথী, রক্ষরথী হচ্ছে রাক্ষসদের মধ্যে যোদ্ধা, বীর। রাক্ষসদের মধ্যে বীর, তাকে বলা হয় রক্ষরথী। রক্ষরথী কাকে বলা হয়েছে? বিভীষণকে বলা হয়েছে। এখানে এখানে বিভীষণকে বলা হয়েছে। এখানে বলা হয়েছে কাকে? বিভীষণকে। বলছে হে রক্ষরথী, ভুলিলে কেমনে কে তুমি? তুমি ভুলে গেলে কেমনে? হে চাচা বিভীষণ, হে রাক্ষসদের মধ্যে যোদ্ধা, বীর, তুমি কেমনে ভুলে গেলে? কে তুমি? জনম তবে কোন মহাকুলে? তোমার জন্ম
কোন বড় বংশে, মহাকুলে, মানে বিশাল বংশে, বড় বংশে, এটা কিভাবে তুমি ভুলে গেলে? কে বা সে অধম রাম? এবার রামকে ছোট করে, রামদেরকে ছোট করে উল্লেখ করেছেন মেঘনাথ, বলছে কে বা সে অধম রাম? রাম কে? এই অধম রাম, ছোট জাতের রাম, এ কে হয় তোমার? হ্যাঁ, তুমি তোমার বংশ গৌরব, বংশ মর্যাদা ভুলে গেলে? রাম কে হয়? এবার আরেকটি উদাহরণ দিচ্ছে, দেখো, খুবই মনোযোগ দিয়ে শোনেন, খুবই মনোযোগ, মজা পাবে, খুবই মজা পাবে যে এত সুন্দর সুন্দর কথা মাইকেল মধুসূদন দত্ত আমাদের জন্য রেখে গেছেন। হ্যাঁ, বলছে স্বচ্ছ সরোবরে, স্বচ্ছ সরোবরে, সরোবরে করে কেলি, করে কেলি রাজহংস। স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস, রাজহংস পঙ্কজ কাননে, পঙ্কজ কাননে যায় কি সে প্রভু, যায় কি সে প্রভু, প্রভু যায় কি সে প্রভু, প্রভু পঙ্কিল শরীরে। এটিও বোঝার মতো, হ্যাঁ, পঙ্কিল শরীরে শৈবাল দলের, না, শৈবাল দলের ধান। দেখো ওই আগেরটার মতোই, ওই রকমই বলছে স্বচ্ছ সরোবরে। স্বচ্ছ মানে কি? স্বচ্ছ মানে কি? স্বচ্ছ মানে কি? স্বচ্ছ মানে পরিষ্কার। স্বচ্ছ মানে কি? পরিষ্কার, পরিষ্কার। স্বচ্ছ মানে পরিষ্কার। স্বচ্ছ সরোবর মানে কি? সরোবর মানে কি? সরোবর মানে কি? যেখানে পদ্ম ফোটে, তাই না? সরোবরে আমরা বলি যে সরোবরে যে যা ফোটে আর কি, তাকে বলা হয় সরোজ। সরোজ পদ্ম ফুলের আরেক নাম কি? সরোজ। সরোজ মানে কি? সরোবরে যা ফোটে। কারণ সরোবর হচ্ছে পুষ্করিণী, ছোট পুকুর আর কি। হ্যাঁ, তাকে বলা হয় সরোবর, যে ছোট পুকুর, পুষ্করিণী। কিন্তু এই সরোবরে কিন্তু পদ্ম ফোটে। হ্যাঁ, তার মানে আমরা বলতে পারি যেখানে পদ্ম ফোটে, আহ, আহ, এটাই হচ্ছে সরোবর। সরোবরের পদ্ম ফোটে বলে সরোজ বলা হয়। পদ্মকে কি বলা হয়? সরোজ। তার মানে সরোবর হচ্ছে দিঘি বা স্বচ্ছ পরিষ্কার পানির দিঘি আর কি। বলছে স্বচ্ছ সরোবরে, যে পুকুরের পানিতে বা পুষ্করিণীতে। আহ এরপর দেখো করে কেলি। কেলি মানে কি? খেলা করা, খেলা করে। কেলি মানে খেলা করা। কেলি মানে খেলা করা। সরোবর হচ্ছে দিঘি, ছোট দিঘি আর কি। রাজহংস মানে রাজহাঁস, এক প্রজাতির হাঁস। হ্যাঁ, তারপরে পঙ্কজ মানে কি? পঙ্কজ মানে পদ্ম ফুল। পঙ্কজ মানে কি? পদ্ম ফুল, পদ্ম। পঙ্কজ মানে পদ্ম। কানন মানে বাগান। এবার দেখো বুঝতে সুবিধা হবে। বলছে স্বচ্ছ পরিষ্কার সরোবরের, মানে দিঘির স্বচ্ছ পানিতে রাজহাঁস খেলা করে। কেলি, কেলি মানে কি? খেলা করা। তোমরা তো যারা ময়মনসিংহ অঞ্চলের আছো, ময়মনসিংহ নেত্রকোনা, তোমরা তো মনে হয় অনেকেই, আমি বলতে শুনেছি, আমাদের স্কুলটা বলে যে আয় ফুটবল কেলি, ফুটবল কেলি। খেলি বলে না, বলে কেলি। তো আঞ্চলিক ভাবে এরকম উচ্চারণ আছে আমাদের এলাকায়, আমাদের রংপুর অঞ্চলেও এ ধরনের আছে, যে আমরা দেখো আমার র উচ্চারণটি কেমন হয়, মানে ঠিক অন্যদের মতো হয় না, তোমাদের মতো হয় না, একটু অন্যরকম হয় কিন্তু। হ্যাঁ, আমরা যেমন রংপুরকে অমপুর বলি, অমপুর। হ্যাঁ, তো তোমাদের এই অঞ্চলে কিন্তু এই খেলাকে খেলা বলে। তো দেখো বলছে আসলে তা নয়, কেলি মানে এক ধরনের ক্রিয়া। কেলি মানে ক্রিয়া। হ্যাঁ, ক্রীড়া আর কি, ক্রীড়া। বলছে স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস, মানে পুকুর
পুকুরের বা দিঘির স্বচ্ছ পানিতে রাজহাঁস কি করে খেলা করে। পঙ্কজ কাননে, যেখানে পদ্ম ফুল ফোটে, পদ্মের বাগানে, তার মানে দিঘির স্বচ্ছ পানিতে যেখানে পদ্ম ফুল ফোটে ঠিক সেইখানে রাজহাঁস খেলা হয়, এর বাইরে কিন্তু করে না। বুঝেছেও কোন চিন্তাটা আমাদের বলে দিচ্ছে মেঘনাথ, তার চাচা বিভীষণকে কোন জিনিসটি, কোন চিন্তাটি প্রবেশ করিয়ে দিচ্ছে তার কর্ণকুহরে। বলছে স্বচ্ছ সরোবরে মানে দিঘির স্বচ্ছ পানিতে যেখানে রাজহাঁস খেলা করে পদ্ম ফুলের বাগানে, যায় কি সে প্রভু? এই রাজহাঁস কি প্রভু মানে কখনো, সেটি কখনো যায়, কোথায় যায়? প্রভু মানে এই প্রভু কোন সৃষ্টিকর্তাকে বলেনি, এই প্রভু মানে বিভীষণকে বলেছে। এই প্রভু কাকে বলেছে? এখানে বিভীষণকে বলেছে। যায় কি সে প্রভু প্রভু, হ্যাঁ বলছে চাচা, তার চাচাকে বিনয়ের সাথে বলছে, চাচা এই রাজহাঁস কি কখনো যায়, কোথায় যায়? পঙ্কিল সলিলে। পঙ্কিল, পঙ্কিল মানে কি? কর্দমাক্ত বা কাদাযুক্ত, হ্যাঁ কর্দমাক্ত বা কাদাযুক্ত, কাদাযুক্ত কর্দমাক্ত বা কাদাযুক্ত, দেখো কাদা আছে এমন। পঙ্কিল, পঙ্কিল মানে হচ্ছে কি পাক, কাদা, কাদা। বলছে যায় কি সে প্রভু প্রভু মানে চাচাকে বলছে, চাচা সে কি কখনো যায়, কোথায় যায়? পঙ্কিল সলিলে, কাদাযুক্ত পানিতে। সলিল মানে কি? পানি। সলিল মানে পানি, বুঝে নিও। আমরা বলি না সলিল সমাধি হয়েছে, হ্যাঁ বলি না সলিল সমাধি হয়েছে, এই সলিল হচ্ছে পানি, পানিতে সমাধি হয়েছে। আমরা পানির সমাধি সমাধি বলতে পারি না, কেমন অর্থ দেখায়, এজন্য বলি কি সলিল সমাধি। তার মানে বলছে যে যায় কি সে প্রভু প্রভু পঙ্কিল সলিলে, মানে সে কি রাজহাঁস কি কখনো যায় কাদা, কাদাযুক্ত পানিতে? শৈবালের ধান, যেখানে শ্যাওলাদের বসবাস, ধান হচ্ছে আমরা বলি না ধরা ধান, মানে বসবাসের জায়গা আর কি। শৈবাল দল যেখানে থাকে আর কি, বা যেখানে ওরা উৎপন্ন হয় বা উৎপাদিত হয় আর কি, যেখানে শৈবাল দল মানে শ্যাওলা, শ্যাওলা যুক্ত শ্যাওলা, শৈবাল দল। শৈবাল হচ্ছে এক বচন আর দল দিয়ে বহু বচন হচ্ছে, শৈবাল চেন। বলছে যে এই যেখানে তার মানে পুকুরের যেখানে কাদাযুক্ত পানি থাকে সেখানে কিন্তু শ্যাওলা জন্মগ্রহণ করে, শ্যাওলা থাকে সেখানে, শ্যাওলা উৎপন্ন হয়। বলছে এই রাজহাঁসের কাজ কি? রাজহাঁসকে এখানে একটু উঁচু করে দেখানো হয়েছে, মহৎ করে দেখানো হয়েছে, উচ্চ মর্যাদা দেওয়া হয়েছে, তাই না? বলছে যে রাজহাঁস কি করে? যেখানে দিঘির স্বচ্ছ পানিতে যেখানে পদ্ম ফুল ফোটে ঠিক সেখানেই খেলা করে। রাজহাঁস কি কখনো কাদাযুক্ত পানিতে যেখানে শ্যাওলা ধরে, যেখানে শ্যাওলা জমে সেখানে কি খেলা করে? করে না। তাহলে তুমি এত বড় বংশে জন্মগ্রহণ করেছো চাচা, তুমি এত পরিষ্কার বংশে জন্মগ্রহণ করেছো, বিশুদ্ধ বংশে জন্মগ্রহণ করেছো, মেঘনাথ বলছে, তাহলে তুমি কেন এই ছোট জাতের ছোট লোক রাম লক্ষ্মণের সঙ্গে মিশে যাচ্ছ কেন? এটি প্রশ্ন করছেন আমাদের মেঘনাথ বিভিন্ন কৌশলে, শব্দের বান দিয়ে বিদ্ধ করে। এবার বলছে দেখো আবার একটি উদাহরণ, এ পর্যন্ত বুঝেছো? হ্যান্ড রাইজ করো দেখি বাচ্চারা, কে কে বুঝেছো? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, খুবই ধন্যবাদ তোমাদেরকে, অনেক অনেক ধন্যবাদ, তোমরা মনোযোগ দিয়ে শুনছো। আমি কিন্তু পরে কিন্তু তোমাদের ফিডব্যাক নেব কি অবস্থা। হ্যাঁ এবার দেখো আরেকটা কথা বলছে, এবার আসো, এবার আরেকটি উদাহরণ দিচ্ছে। এই উদাহরণগুলো যে তিন চারটি আছে এখানে, হ্যাঁ প্রত্যেকটি কিন্তু পরীক্ষায় আসার মতো। তাহলে এবার দেখো বলছে মৃগেন্দ্র কেশরী, এবার আরেকটি উদাহরণ দিচ্ছে। এগুলো কে বলছে? প্রত্যেকটা কথায় যে স্থানীয় বিধুরে বিধি, এই উদাহরণটিও দিচ্ছে হচ্ছে মেঘনাথ। আবার বলছে স্বচ্ছ সরোবরে করে গেলি রাজহংস, এটাও হচ্ছে মেঘনাথের উদাহরণ। আবার বলছে মৃগেন্দ্র কেশরী, মৃগেন্দ্র কেশরী, কেশরী, মৃগেন্দ্র কেশরী,
কবে হে বীর কেশরী, হে বীর কেশরী, হে বীর কেশরী সম্ভাষে শ্রীকালে, সম্ভাষে শ্রীকালে মিত্রভাবে। এবার দেখো বলছে মৃগেন্দ্র কেশরী কবে হে বীর কেশরী সম্ভাষে শ্রীকালে মিত্রভাবে। হ্যাঁ, তার মানে এখানে বলছে যে মৃগেন্দ্র মানে কি, মৃগেন্দ্র কেশরী মানে কি কেশরযুক্ত সিংহ। হ্যাঁ, মৃগেন্দ্র হচ্ছে সিংহ, এখানে বলছে কেশরযুক্ত, কেশরযুক্ত সিংহ, কেশরযুক্ত কেশরওয়ালা সিংহ, তাই না? বলছে মৃগেন্দ্র কেশরী। তোমরা জানো বনের রাজা সিংহ, সিংহী যাকে বলা হয় সিংহী, তার কিন্তু কেশর থাকে না, এটা মাথায় রাখবা। ময়ূরের পেখম থাকে, ময়ূরীর কিন্তু থাকে না, তাই না? ময়ূর পেখম মেলে কিন্তু ময়ূরী কিন্তু পেখম নাই। আবার সিংহর কিন্তু কেশর আছে, সিংহীর কিন্তু নাই। হ্যাঁ, বলছে মৃগেন্দ্র কেশরী মানে সিংহের কথা বলছে। কেশরযুক্ত সিংহ কবে মানে কি বলবে, কবে মানে কি বলবে। হে বীর কেশরী সম্ভাষে, বীর কেশরী মানে কি কেশরযুক্ত বীর, সম্ভাষে মানে কি সম্ভাষণ করা, সম্ভাষণ করা, সম্ভাষে মানে কি মানে এটা এক ধরনের ওই বলবে এরকম আর কি, সম্ভাষণ করা, অভ্যর্থনা করা বা তাকে কাউকে ওইভাবে কি করা মানে টাকা টাকা সম্ভাষণ আর কি, সম্ভাষণ। এরপরে বলছে যে শ্রীগালে মানে কি শিয়ালকে, শিয়াল শ্রীগালকে। মিত্র ভাবে মানে কি বন্ধু ভাবে, বন্ধু ভাবে। তার মানে সম্ভাষে মানে কি এখানে বলছে যে সম্ভাষণ করা বা তাকে ই করা আর কি, ওইভাবে অভ্যর্থনা করা আর কি। বলছে মৃগেন্দ্র কেশরী কবে হে বীর কেশরী। এখন মৃগেন্দ্র বনের একজন কেশরযুক্ত সিংহ, সে কি শিয়ালকে বলবে, শিয়ালকে কি বলবে যে হে বীর কেশরী, এভাবে কি কাছে ডাকবে, শিয়ালকে বলবে যে আসো বন্ধু, এভাবে বলবে। কারণ শিয়াল কি, শিয়াল হচ্ছে বনের মধ্যে একদম চালাক চতুর ছোট জাতের প্রাণী আর কি, বলা হয় থাকে স্বেচ্ছর টাইপের, তাই না? স্বেচ্ছর টাইপের আর কি। আর সিংহ হচ্ছে বনের রাজা সিংহ, সে কি কখনো এখানে বলছে যে সিংহ কি কখনো শিয়ালকে বন্ধু ভাবে, মিত্র ভাবে মানে কি বন্ধু ভাবে তাকে সম্ভাষণ করবে, হে বীর কেশরী আসো আমরা একসঙ্গে ঘুরি, খাই দাই ঘুরি ফিরি, এগুলো বলবে? বলবে না। এটাই বলছে তাহলে তুমি তো অনেক উঁচু বংশের একজন সন্তান, তাহলে তুমি কেমন এই শিয়ালের মতো ছোট জাতের সঙ্গে তারা মিত্র ভাবে তুমি ঘুরে বেড়াচ্ছ, তাদের সঙ্গে কাজ করছো, এটা কিভাবে সম্ভব, এটা বলছে। এরপরে বলছে মেঘনাথ অজ্ঞ দাস মানে আমি অজ্ঞ, আমি কম জানি। বিনয়ের সহিত বলছে অজ্ঞ দাস বিজ্ঞতম তুমি, তুমি তো অনেক জানো। অজ্ঞ দাস মানে আমি অল্প জানি আর কি। হ্যাঁ, এখানে বিনয়ের সহিত বলছে অজ্ঞ দাস বিজ্ঞজন তুমি, বিজ্ঞ হচ্ছে কি তুমি অনেক কিছু জানো। হ্যাঁ, অভিজ্ঞ তুমি জ্ঞানী, মানে জ্ঞানী অর্থে ব্যবহৃত হবে। বিজ্ঞজন তুমি মানে গুণী জ্ঞানী জন তুমি, অবিদিত নহে কিছু তোমার চরণে। চরণ মানে পা, চরণ মানে কি পা, কিন্তু এখানে পা হবে না, এখানে হবে তোমার নিকট। বলছে অবিদিত, অবিদিত মানে কি যা কিছু, কোনো কিছু অজানা নয়, তোমার সবকিছুই জানা রয়েছে, অজানা নয়। অবিদিত মানে কি অজানা, অবিদিত হচ্ছে অবিদিত মানে অজানা নয়, অজানা অজানা, মানে তোমার কাছে কোনো কিছু অজানা নয়, আমি অধম, আমি কম জ্ঞানী। বিজ্ঞজন তুমি, তার চাচাকে বলছে বিজ্ঞজন তুমি, অবিদিত নহে কিছু তোমার চরণে, ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ নহিলে অস্ত্রহীন যোধে কি সে সম্পদে সংগ্রামে।
যাই হোক, আমরা আমরা তোমাদের কাছে একটু দেখি যে কি বুঝতে পারছো। আমরা পরের ক্লাসে বাকি টুকু আলোচনা করব। আমরা একটু অল্প অল্প করে পড়ে যাই, কারণ এগুলো যদি তুমি একবার আয়ত্ত করতে পারো তাহলে আশা করা যায় আর ভুলবে না। আমি একটু এক এক করে একটু জিজ্ঞাসা করে দেখি কে কি পারছো আর কি। আমি একটু দেখি জামিউল, জামিউল হ্যান্ড রাইজ করো দেখি জামিউল। জি স্যার, আমার মাইক। আচ্ছা, তুমি কি শুনতে পেরেছো আমার ক্লাসের কথাগুলো? জি স্যার। আচ্ছা, তোমার ভয়েস কম আসছে কেন? জি স্যার, এখন সাউন্ড বাড়াইছে। আচ্ছা, তুমি বলো দেখি যে এখানে বলছে যে তব বাক্যে ছি পরিবারে, কার বাক্যে? সরি স্যার। বলছে তব বাক্যে ইচ্ছি মরিবারে, এখানে কোন বাক্যের কথা বলা হচ্ছে? কথা বুঝা যাচ্ছে না স্যার। কার কথা বুঝতে পারছো না? আমার? জি স্যার, আটকে আটকে আসছে, মাঝখানে স্যার গ্যাপ পড়ে যাচ্ছে। এটা তাহলে তোমার নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা ঠিক আছে, আমি আরেকজনকে দিই। পাহাড়, পাহাড়। জি স্যার। হ্যালো। হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, বলো দেখি, বলছে যে তব বাক্যে ইচ্ছি মরিবারে, কার বাক্যে? তব বাক্যে পরে কি বললেন স্যার? তব বাক্যে ইচ্ছি মরিবারে। তোমার কাছে বই আছে? না স্যার, বই স্যার এটা কোথা থেকে সংগ্রহ করবো? কিনতে পাওয়া যাবে? হ্যাঁ, তো কি বই কিনতে পাওয়া যাবে না? জানো না বই ছাড়া কেমনে ক্লাস করো? বলছে তব বাক্যে ইচ্ছি মরিবারে, তাহলে বুঝবে কেমনে এটা কি বলেছি, কোথায় বলেছি, এটা বুঝবে কেমনে? আচ্ছা, রেদওয়ান, রেদওয়ান, রেদওয়ান আহমেদ। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। সবাই এত ভয়েস স্লো করে দিয়েছো কেন? স্যার আপনার নেটের ইকো হচ্ছে, একটু সমস্যা হচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না। আচ্ছা, বুঝেছো যা পড়ালাম? স্যার বোঝা যাচ্ছে, হ্যাঁ স্যার, কিন্তু ইকো হচ্ছে, একটু মাইকের সমস্যা একটু। ইকো হচ্ছে? জি স্যার। আচ্ছা, বুঝেছো? বলো দেখি, এখানে বলছে স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে, তাই না? এখানে স্যার আবার বিধু বলতে কি বোঝানো হয়েছে? বিদু, হ্যাঁ, বিদু বলতে চাঁদ। চাঁদ, গুড। আর বিধি? বিধি সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা, গুড। আর স্থানুর ললাটে মানে? স্থাপন। স্থানুর ললাটে মানে? স্থান মানে নিশ্চল, নিশ্চল, নিষ্ক্রিয় করা। স্থির আকাশের, স্থির আকাশের ললাট মানে কপাল, কিন্তু আমরা কপাল বুঝবো না, এখানে স্থির আকাশে বলবো। যে সৃষ্টিকর্তা জি স্থাপন স্যার। করলো চাঁদকে কোথায়? স্থির আকাশে। স্থির আকাশে। আকাশে স্থির করে, আকাশে স্থির করে স্থাপন করলো। সেই চাঁদ কি কখনো গড়াগড়ি খায়? মানে স্থান হচ্ছে আকাশ আর ললাট হচ্ছে কপাল, কিন্তু আমরা এখন কপাল বুঝবো না, তাহলে বুঝবো যে স্থির স্থির করে আকাশ। কোথায় স্থাপন করলো? স্থির আকাশে। আকাশে। আচ্ছা, কারো কোনো কিছু জানার আছে কিনা একটু আমি দেখি, আমাকে প্রশ্ন করে দেখি। আমাকে প্রশ্ন করো, সিয়াম, সিয়াম। আমাকে প্রশ্ন করতে চাও কে কে? একটু হ্যান্ড রাইজ করো।
হ্যাঁ বলো আব্দুল আহাদ। জি স্যার। হ্যাঁ কিছু স্যার ক্ষুদ্রমতি নরসুর। হুম? ক্ষুদ্রমতি নর ক্ষুদ্রমতি নরসুর। হ্যাঁ এখানে সুর মানে কি বুঝেছি? সুর বলতে ওই ছোট জাত বুঝিয়েছে আর কি, মানুষ বুঝিয়েছে আর কি। ক্ষুদ্রমতি নর মানুষ, ওই সুরও তাই ছোট লোক, ছোট জাত হিসেবে চিহ্নিত করেছে। হ্যাঁ তো এটার ব্যাখ্যা তো আমি করিনি, কালকে পরের ক্লাসে ব্যাখ্যা করব, তুমি শুনতে চাইলে বললে। এই কারণে সুর লক্ষণ তো এদেরকে তো হচ্ছে মেঘনা ছোট জাত হিসেবে চিহ্নিত করছে শুরু থেকে, তাই না? ওটাই বলছে আর কি, নর সুর। আচ্ছা থ্যাংক ইউ স্যার। আর কেউ? আচ্ছা সিয়াম মিয়া। হ্যালো স্যার। হ্যাঁ বলো। মৃগন্ধ কিশোরী কবে হে বীর সম্ভাব্যে শিগালে মিত্রা ভাবে এর অর্থ কি স্যার? মৃগেন্দ্র মানে কি? মৃগেন্দ্র কেশরী মানে কি? স্যার এটাই তো বললাম স্যার, বুঝতেছি না। ক্লাসে ছিলে না? আমি তো বললাম মৃগেন্দ্র জি স্যার, কেশরী মানে মৃগন্ধ হচ্ছে কিশোরী মানে স্যার কেশরযুক্ত সিংহ স্যার। কিশোর যুক্ত সিংহ। গুড। বলছে স্যার। কবে, কবে মানে কি বলবে, তার মানে মৃগেন্দ্র কেশরী কবে হে বীর কেশরী মানে হে কেশরযুক্ত বীর সম্ভাষে শ্রীগালে মিত্র ভাবে, মানে বলছে যে বনের যে সিংহ, কেশরযুক্ত সিংহ, সে কি কখনো শেয়ালকে বলবে, বন্ধু ভাবে বলবে যে মানে আয় বন্ধু গলাগলি করি, এটা বলবে? বলবে? স্যার বুঝলাম না, আবার একটু বলবেন? মানে কেশরযুক্ত সিংহ সে তো বনের রাজা নাকি? জি স্যার। এখন সে কি কখনো শেয়ালের সঙ্গে বন্ধুভাবে মিশবে? জি না। সেটাই বলছে যে জি স্যার। সে তো কখনো শিয়ালের সঙ্গে মিত্রভাবে মিশবে না, তাহলে কেমনে ওই রামের সঙ্গে লক্ষ্মণের সঙ্গে মিশে যাবে? এত বড় বংশে জন্মগ্রহণ করে। জি স্যার। তার মানে স্যার এই যে তুচ্ছ জ্ঞান করা হয়েছে। হ্যাঁ তুচ্ছ জ্ঞান করে। তারপরে আব্দুল্লাহ। আব্দুল্লাহ